আমাদের অনেক অফিসার স্বচ্ছতার কারণে, ইমানদারিতার কারণে এটা করতে রাজি হয়নি। তারা ভারতের সাথে কাজ করবে না, ভারতের কোনো ফোর্সের সাথে কাজ করবে না, তারা ভারতের দালালি করবে না ওই ফোর্সগুলোতে থেকে। তো যেহেতু দালালি করবে না, তারাও এইখানে আমাদের গোয়েন্দা সংস্থা এবং আমাদের ফোর্সগুলোতে ইনফ্লুয়েন্স তৈরি করে করে ওই সকল কর্মকর্তা অফিসার যারা আছেন তাদের চাকরিচ্যুত করবার ব্যবস্থা করেছেন। এই ধরনের ন্যাক্কারজনক কাজ, একটা স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে এই দেশের পক্ষে কাজ করবেন, অন্য দেশের দালালি করবেন না, সেজন্য চাকরিচ্যুত হইতে হয়েছে। আজকে আপনারা একটা প্রেস কনফারেন্স দেখেছেন হয়তো, যারা পিলখানা গণহত্যায় যে সকল সেনা এবং সামরিক বাহিনীর সদস্যরা শহীদ হয়েছিলেন, খুন হয়েছিলেন, সেই সকল পরিজন যারা আছেন, ছেলে মেয়েরা, তারা মিলে একটা প্রেস কনফারেন্স করেছে রাওয়াতে, এবং সেখানে তারা তাদের পরিবারের যে অনুভূতি, বিচারের দাবি, সেগুলো তুলে নিয়ে আসছে। তো বাংলাদেশে এই আওয়ামী দখলদারদের হাতে আমরা যে যে ক্ষতির সম্মুখীন হয়েছি এর তালিকা এই রাষ্ট্রটাকে ভেঙে চুরে দিয়েছে আওয়ামী লীগ গত 16 বছরে, এবং 111-এর যারা বেঈমান গাদ্দাররা ছিল সবাই মিলে। অতএব 17 বছরের যে হিসাব আমলনামা, এটা অনেক লম্বা আর কি। তো আজকে কথা বলবো শুধুমাত্র প্রশাসনিক ফ্যাসিবাদের নামে সামরিক বাহিনীর সদস্যরা বিভিন্ন ফর্মে কী ধরনের জুলুমের শিকার হয়েছেন। আমরা বিভিন্ন কারণে ওনাদের উপরে, রিসেন্ট কর্মকাণ্ডের উপরে অনেক অসন্তুষ্ট, যে সামরিক বাহিনীর পোশাক পরে ওনারা জুলাই আগস্টের যে গণহত্যায় শরিক হয়েছেন, ঢাকার রাস্তায় যুদ্ধের মতো করে ক্রলিং রোগ তৈরি করে হাজার হাজার লাইভ অ্যামুনিশন গুলি ছুড়েছেন প্রোটেস্টারদের উপরে, আনার্মড প্রোটেস্টারদের উপরে, নিরস্ত্র প্রতিবাদকারী ছাত্র জনতার উপরে। আমরা অনেক কষ্ট পেয়েছি এবং আমরা এটা প্রতিবাদ করেছি, ধিক্কার দিয়েছি যে এটা বিএমএর অফিসার হিসেবে যারা এই কাজগুলো করেছেন তারা আপনাদের শপথের সাথে গাদ্দারি করেছেন। বাংলাদেশের রাষ্ট্র, সংবিধান, এদেশের মানুষ, এদেশের টেরিটরিকে প্রোটেক্ট করবার যে শপথ আপনারা নিয়েছিলেন, এই শপথের সাথে আপনারা বেইমানি করেছেন। এটা আমরা প্রতিবাদ করেছি। আমরা আশা করেছিলাম যে আপনাদের পক্ষ থেকে একটা ইনস্টিটিউশনাল অ্যাপোলজি আসবে, যখন আপনাদের সেনাপ্রধান বললেন যে উনি জনগণের পক্ষে, উনি রাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়েছেন। তো সেই জায়গাতে একটা অ্যাপোলজি শুড হ্যাভ বিন দ্য স্টার্টিং পয়েন্ট। এর আগে আমরা দেখলাম যে সামরিক কর্মকর্তারা ডেপুটেশনে যারা বিজিবিতে এসছেন এবং র্যাবে এসছিলেন, তারা গত 16-17 বছরে কি পরিমাণ গুম, খুন, হত্যাকাণ্ড, চাঁদাবাজি, লুটপাট, এক্সট্রাজুডিশিয়াল কিলিং, ক্রসফায়ারের নাটক, যে ব্রুটালিটি আমরা দেখলাম। বাংলাদেশের পুলিশ কিন্তু এত ব্রুটাল ছিল না। বাংলাদেশের পুলিশের বদনাম ছিল সুদখোর, ঘুষখোর হিসেবে। তারা হেনস্থা করে, মানুষের বিপদাপদে আগায় আসে না, এইসব বদনাম ছিল। কিন্তু গুলি করে মানুষ মারার যে কালচার আমরা দেখলাম পুলিশিংয়ে, যেটা র্যাবের মাধ্যমে, বিজিবির মাধ্যমে তৈরি হয়েছে, যেই বিজিবি সীমান্তে জনগণকে, রাষ্ট্রকে, সীমানাকে পাহারা দিতে পারে না, কিন্তু সে মানুষ হত্যা করছে, খুন করছে, যেটা খুবই দুঃখজনক। তো এবং এই দুইটা ফোর্সেই লিডারশিপে হচ্ছে মিলিটারি অফিসাররা আসে, তাদের নেতৃত্বে গুম খুনগুলো হয়েছে। তো সেই কারণে আমরা সামরিক বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ডে আমরা যথেষ্ট হতাশ গত 16 বছরের পারফরমেন্সে। তারপরে হচ্ছে যে পরিমাণ ঠিকাদারির কাজ আপনারা করছেন, প্রফেশনালের সরকারের ইনস্ট্রাকশনে অথবা নিজেদের দায়ে শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাটের সাথে এই ফোর্সেসগুলো জড়িয়ে গেছে। এর বাইরে হচ্ছে যে আপনাদের যে সুনামের জায়গাগুলো ছিল সেগুলো বিভিন্ন কারণে কম্প্রোমাইজড হয়ে গেছে। কিন্তু এর বাইরে আর একটা জায়গা আছে সেনাবাহিনীর এবং সশস্ত্র বাহিনীর, সেটা হচ্ছে সেবার জায়গা। 71 সালের মুক্তিযুদ্ধের কথা দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি মানে কীরকম সাহসিকতার সাথে ওনার কমান্ডিং অফিসারের হুকুম মেনে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। এরপরে হচ্ছে আমাদের প্রত্যেকটা সেক্টর কমান্ডার, যেভাবে জেনারেল ওসমানী, আমাদের যিনি আর্মড ফোর্সেসের চিফ ছিলেন যুদ্ধের সময়, তার নেতৃত্বে এই সেক্টর ওয়াইজ যে ভাগ করে যুদ্ধকে নেতৃত্ব দেওয়া, তার প্রত্যেকটা জায়গাতে আমাদের সামরিক বাহিনীর সদস্যরা, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইন পার্টিকুলার, তারা
রোল প্লে করেছেন, হিস্টোরিক রোল প্লে করেছেন, যে কারণে আমরা তাদের প্রতি খুবই গ্রেটফুল ছিলাম। আমরা বিভিন্ন সময় দেখেছি যে সিভিল ক্রাইসিসে যে ঘটনাগুলো ঘটে, বন্যা, খরা, দুর্যোগ, আগুন লাগা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে ইন এইড টু সিভিল পাওয়ারে মিলিটারি অফিসাররা, আর্মড ফোর্সেসের অফিসাররা সামরিক বাহিনীর পোশাকের পাশাপাশি এদেশের সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসেন। তো সেই কাজগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি এবং জনগণ কিন্তু সবসময় আপনাদেরকে স্বাগত জানিয়েছে। তো এই জুলুম নির্যাতনের বাইরের যে আয়নাঘরের বাইরেও যে সেনা কর্মকর্তাদের একটা জীবন আছে, সামরিক বাহিনীর সদস্যদের একটা জীবন আছে, তারাও যে বিভিন্ন রকম মজলুম হচ্ছে, তারা যে এই ফ্যাসিবাদের কবলে গত 16-17 বছর ধরে নির্যাতিত, এই আলাপটা আবার অনেক সময় আসে না। তাই আমি মনে করছি যে আমরা পিলখাতা গণহত্যার ব্যাপারে বারবার কথা বলেছি। এই ফ্যামিলিগুলোর জন্য বিচারের দাবি নিয়ে আমি বিভিন্ন জায়গাতে কথা বলেছি, রাস্তায় কথা বলেছি, প্রেসে কথা বলেছি এবং কথা বলে যাব বিচারের জন্য। বাংলাদেশে যে 4টা বড় গণহত্যা হয়েছে গত 16-17 বছরে, তার শুরুটা হয়েছে কিন্তু পিলখানা গণহত্যা দিয়ে। আমাদের 2টা ফোর্স, বিডিআর এবং আর্ম ফোর্সেস, এই 2টা ফোর্সকে মুখোমুখি এনে বিডিআর জওয়ানদেরকে হত্যা করা হয়েছে, আবার আমাদের সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে। দ্য বেস্ট অ্যান্ড দ্য ব্রাইটেস্ট 57 জন অফিসারকে দেখলাম সেদিনকার আপনার খুবই নৃশংসভাবে পরিবারের সদস্যজন সহ অত্যন্ত অপমানজনকভাবে হত্যা করা হয়েছে, যেটা কোনো বিচার হয়নি। 2টা তদন্ত হয়েছিল কিন্তু সরকার সেগুলো ধামাচাপা দিয়েছে। আমরা পত্রিকায় দেখলাম যে রিসেন্টলি যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন, সেই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সাহেব নাকি এই একটা তদন্তের দায়িত্বে ছিলেন, যেখানে উনি প্রিসাইজলি বলেছেন যে কারা কারা এই পিলখানা গণহত্যার সাথে জড়িত ছিল। এই নানক, সেলিম, তাপস থেকে শুরু করে আওয়ামী লীগের কোন কোন নেতারা এগুলোর সাথে ইনভলভ ছিলেন। তখন সম্ভবত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও ছিলেন সোহেল তাজ। এরা সবাই মিলে কিভাবে কোনো না কোনো ফর্মে এই গণহত্যার সাথে জড়িত ছিল। তো তাদের বিচারের কোনো আলোচনা পরবর্তীতে আর আসে নাই। এই তদন্ত রিপোর্ট আর আলোর মুখ দেখে নাই। তো আমরা আশা করব যিনি নতুন উপদেষ্টা হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, তিনি উদ্যোগ নেবেন, এটাকে প্রকাশ করবেন এবং এটা বিচারের মুখোমুখি করবেন। বিচারের মুখোমুখি করবার জায়গা 2টা জিনিস আছে। একটা হচ্ছে খুবই জেনুইন, অবজেক্টিভ তদন্ত যেমন করা দরকার, স্বচ্ছ ন্যায় বিচার করা দরকার, ঠিক একইভাবে একটা পাবলিক ইনকোয়ারি করা দরকার একটা রিকনসিলিয়েশনের জন্য। এই ফ্যামিলিগুলোর কথা, তাদের কষ্ট, তাদের আবেগ, এগুলো পাবলিকলি মানুষের শোনা দরকার, যেটা বিটিভি থেকে শুরু করে প্রত্যেকটা টেলিভিশনে লাইভ হইতে হবে। একজন সাবেক বিচারপতি থেকে শুরু করে একটা ইনভেস্টিগেশন কমিশন করে অথবা মানবাধিকার কমিশনকে রিভাইজ করে, রিঅর্গানাইজ করে তাদের সামনেও এই আলোচনা হতে পারে, কিন্তু সেটা লাইভ হইতে হবে এবং সাধারণ মানুষ যেন সেখানে অংশগ্রহণ করতে পারে, শুনতে পারে, দেখতে পারে যে আসলে কি হয়েছে, এবং এটার মধ্য দিয়ে একটা রিকনসিলিয়েশনে, একটা এন্ডের দিকে যেন আমরা যেতে পারি জাতি হিসাবে। তারপরে দেখেন যে সামরিক বাহিনীর কর্মকর্তারা আরও কী জুলুমের শিকার হয়েছে। আমরা দেখেছি গত 16-17 বছরে অনেক অফিসারকে জঙ্গি তকমা দিয়ে এই বাহিনী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কি ধরনের জঙ্গি তকমা দেখবেন? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, তারপরে হচ্ছে কোরআনে হাফেজ, বড় দাড়ি আছে, টাকনুর উপরে পা করে কাপড় পরে, টুপি পরে, তারপরে ওনার ওয়াইফ অথবা বাচ্চারা হিজাব করে, নেকাব করে, এই ধরনের বিভিন্ন ইসলামিক আচার অনুষঙ্গ মেনে চলেন। এটা দেখে দেখে অনেক অফিসারকে বিভিন্ন অভিযোগ দিয়ে বিভিন্ন অজুহাতে এই বিভিন্ন বাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়েছে কোনো কারণ ছাড়া। এবং এই চাকরিচ্যুতির অনেকগুলো ধরন আছে, এটা হয়তো আমরা অনেকে জানি না আর কি। যে আর্মি অ্যাক্ট আছে বাংলাদেশে 1952 সালের, তাতে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে সরকারকে এবং সেনাপ্রধানকে। তাদের এই আইনের সেকশন 16-এ সরকারকে ক্ষমতা দেওয়া আছে যে কোনো অফিসারকে সে রিমুভ করতে পারবে, ডিসমিস করে দিতে পারবে। সেকশন 17-এ বলা আছে আর্মি চিফ চাইলে যে কোনো অফিসারকে সে বাদ দিতে পারবে। ঠিক একইভাবে নেভি অ্যাক্ট, এয়ারফোর্স অ্যাক্টেও এই ধরনের প্রভিশন আছে। অসীম ক্ষমতা দেওয়া হয়েছে এই ধরনের ফোর্সের লিডারশিপকে এবং সরকারকে। এবং এইগুলো সিম্পলি কোনো ইনভেস্টিগেশন নাই, কোনো কোর্ট মার্শাল নাই, কোনো ট্রাইব্যুনাল নাই, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হচ্ছে না, করে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে দিচ্ছে যে কালকে থেকে ইউ আর ডিসমিসড, ইউ আর রিমুভড। এবং অনেকের ক্ষেত্রে যেটা করছে যে আপনার টাইটেল পর্যন্ত, র্যাঙ্ক পর্যন্ত খেয়ে ফেলতেছে।
র্যাঙ্ক খেয়ে ফেলার পাশাপাশি যেটা হচ্ছে তার পেনশন, তার যে ফ্যাসিলিটি, তার ক্যান্টনমেন্টে প্রবেশ, এই ধরনের হরেক রকমের নিষেধাজ্ঞা দিচ্ছে। পিএনজি করে দেয়, পার্সোনা নন গ্রাটা, যে আপনি এই ক্যান্টনমেন্টে অথবা অন্য কোনো মিলিটারি ক্যান্টনমেন্টে কখনো ঢুকতে পারবেন না। একজন অফিসার এত হাইলি ট্রেন্ড, বাংলাদেশের জনগণের টাকায় কোটি কোটি টাকা খরচ করে একজন বিএমএ থেকে 2 বছর ট্রেন করে একজন অফিসার বানানো হয়, অথবা যশোরের এয়ারবেস থেকে, অথবা চিটাগংয়ের নেভি যে ট্রেনিং একাডেমি আছে এইসব জায়গা থেকে এত টাকা এত সময় খরচ করে একজন অফিসারকে তৈরি করবার পরে রাষ্ট্র তো তার সার্ভিস নিতে হবে। আমরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে দেখেছি যে ওএসডি করে রাখলেও মিনিমাম ন্যূনতম 25 বছরের সার্ভিসের একটা থ্রেশহোল্ড আছে, কিন্তু এখানে কোনো থ্রেশহোল্ড নাই। কাউকে কাউকে বিএমএ ট্রেনিং অবস্থা থেকে বের করে দিয়েছে, এরকম ঘটনাও ঘটেছে। ট্রেনিংয়ের পরে কমিশনড হয়েছে, কমিশনড হওয়ার আগে পরে দিয়েছে। এই ধরনের অনেকগুলো জুলুম তাদের উপরে বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়েছে, যেগুলো সাধারণ সিভিলিয়ান লাইফে আমরা আসলে খুব কম জানতে পারি। এরপরে আমরা দেখেছি যে জোর করে বিভিন্ন জায়গাতে গুম খুনের কাজের সাথে তাদেরকে জড়ানো হয়েছে, জোর করে এইসব কাজ করানো হয়েছে। বিভিন্ন টেস্টিমনিতে আমরা দেখেছি যে যারা এই সকল কাজের সাথে জড়িত হতে চায় নাই, যারা জিয়াউল হাসানের মতো একটা ডিসগ্রেসড মিলিটারি অফিসার হইতে চায় নাই, তারা খুনি হইতে চায় নাই, কিন্তু তাদেরকে জোর করে এই ধরনের অন্যায় অন্যায্য কাজ করতে বাধ্য করা হয়েছে। যারাই এই অন্যায্য কাজ করতে অস্বীকার করেছে যে আমি কাউকে খুন করতে পারবো না, কাউকে গুম করতে পারবো না, কারো উপর নির্যাতন করতে পারবো না, কাউকে মানে চাঁদাবাজি করতে পারবো না কোনো ব্যবসায়ীকে তুলে এনে, তখন তাদেরকে একটা ভিন্ন ভিন্ন অজুহাতে খুঁজে তাদেরকে স্যাক করা, ডিসমিস করা, রিমুভ করা, প্রশাসনিকভাবে বাতিল করে দেওয়া, র্যাঙ্ক ফাইল সহ র্যাঙ্ক ফাইল ছাড়া অনেকের প্রভিডেন্ট ফান্ডটা পর্যন্ত ফেরত দেয় নাই। অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে, একটা লাইফস্টাইল থেকে 35 বছরে 40 বছরে চাকরির বয়স চলে গেছে, তাদেরকে ডিসমিস করে দিয়েছে, রিমুভ করে দিয়েছে কোনো সুযোগ সুবিধা ছাড়া। তারা অনেকেই কেরিয়ার করতে পারে নাই, দেশের বাইরেও যেতে পারে নাই। এরপর একটা বড় জায়গা দেখলাম যে তাদেরকে 3 শতাধিক অফিসারকে দেখলাম গত কয়েক বছরের ভিতরে, 5-6 বছরের ভিতরে রিমুভ করেছে যে তারা বয়স হওয়ার আগে বিয়ে করে ফেলেছে। একটা মিলিটারি প্র্যাকটিস আছে 26 বছর আগে কোনো অফিসার বিয়ে করতে পারবে না, যেটা সেলফ একটা মানবাধিকারের লঙ্ঘন। বাংলাদেশের সংবিধানে যে অধিকার দেওয়া আছে ফান্ডামেন্টাল রাইটস, এই রাইটসের পরিপন্থী একটা প্রভিশন। কেন বিয়ে করতে পারবে না? আপনারা যে ফেক জেনারেল হয়ে 3 তারা 4 তারা 5 তারা নিয়ে বসে আছেন, আপনারা কি যুদ্ধ করছেন জীবনে? কোনো দেশ বিজয় করছেন? কি বিজয় করছেন আপনারা? চিটাগং হিল ট্রাক্সে গিয়ে ইনসার্জেন্সি ট্যাকল করলে কি জেনারেল হওয়া যায়? তা আপনারা তো জেনারেল হয়েছেন, ফেক জেনারেল হয়েছেন এই রেজিমের সময়, যাদের দেশের ব্যাপারে কোনো কমিটমেন্ট নাই। যত ক্ষতি করা যায় বাংলাদেশে, রাষ্ট্রে যত মানে স্বার্থহানিকার কাজ করা যায় সেগুলো আপনারা করেছেন। তাহলে একটা ছেলে মেয়ে বিয়ে করেছে পরিবারের সম্মতিতে, সেই ধরনের ব্যাপারগুলোতে আপনারা ইন্টারফেয়ার করেছেন। তার বিয়ে করার কারণে তাকে র্যাঙ্ক ফাইল থেকে রিমুভ করেছেন, ডিসমিস করেছেন। অনেক ঘটনা ঘটেছে, প্রেম করেছে অথবা ওয়াইফ এসে কমপ্লেন করেছে, এই ধরনের ঘটনা ঘটেছে। মিলিটারি লিডারশিপের যারা ফ্যামিলি আছে এদের ওয়াইফরাও আবার পাওয়ারফুল মানে সিন্ডিকেট গ্রুপ আছে, যে জিওসিদের আলাদা গ্রুপ, কমান্ডিং অফিসারদের আলাদা ওয়াইফদের গ্রুপ। এই ওয়াইফরাও নাকি প্রচুর মাস্তানি করে বিভিন্ন ফর্মে, সেনা কর্মকর্তাদের বউরা, এবং বিভিন্ন জায়গায় তারা অভিযোগ, কার বিরুদ্ধে কাকে শায়েস্তা করতে হবে, কিভাবে শায়েস্তা করা যায়, এই কাজগুলোতে তারা রোল প্লে করেন, যেটা খুবই দুঃখজনক। তাদের হাজব্যান্ডকে দিয়ে, তাদের যে পরিবারের যিনি আছেন অফিসার, তাকে দিয়ে তারা কমান্ডিং পোস্ট থেকে এই জুলুমটাকে তারা মানে আশ্রয় প্রশ্রয় দিয়ে একটা জায়গায় নেবার চেষ্টা করেন। এরপরে হচ্ছে যে আর একটা কমন ডিসমিসাল এবং রিমুভ করার জায়গা ছিল বিরোধী দলের সাথে সম্পর্ক। পরিবারের আত্মীয় স্বজনের ভিতরে বিএনপি করে, জামাত করে, ছাত্রদল করে, শিবির করে, অথবা আওয়ামী লীগ করে না, অথবা কেউ আওয়ামী লীগের পক্ষের মানুষ না, অথবা কোনো রাজনীতির সমর্থন করে না, এমন মানুষকেও তকমা দিয়ে বিভিন্ন সময় এই ফোর্সগুলো থেকে বাহির করে দেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, রিমুভ করা হয়েছে। এবং ফ্যামিলিতে যদি কেউ বিএনপি করে, জামাত করে, তো সো হোয়াট? কী সমস্যা? একটা রাষ্ট্রে কি ভাইয়ের রাজনীতির কারণে অন্য ভাই বোন অথবা বাবার রাজনৈতিক বিশ্বাসের কারণে ছেলে মেয়েরা শাস্তি পাইতে পারে? এটা কি আইনের শাসনের সাথে যায়? এটা কি আমাদের সংবিধানের সাথে যায়? এমন রাষ্ট্রকে আমরা বানাতে চেয়েছিলাম। একটা কমান্ডোকে, একটা মিলিটারি অফিসারকে ট্রেন করতে আপনাকে কি পরিমাণ পরিশ্রম করতে হইল, এত ইনভেস্ট করতে হইল, ইয়েট
আপনি তাকে কয়দিন পর তাকে সার্ভিস থেকে বের করে দিলেন, চাকরিচ্যুত করলেন। অনেক অফিসারকে চাকরিচ্যুত করা হয়েছে, তারা বিভিন্ন ফর্মে আমাদের গোয়েন্দা সংস্থার সাথে যে ভারতের গোয়েন্দা সংস্থার যে মাখামাখি দলাদলির সম্পর্ক, তথ্য পাচার করার ব্যাপারে তাদেরকে বাধ্য করার চেষ্টা করা হয়েছে। আমাদের অনেক অফিসার স্বচ্ছতার কারণে, ইমানদারিতার কারণে এটা করতে রাজি হয়নি। তারা ভারতের সাথে কাজ করবে না, ভারতের কোনো ফোর্সের সাথে কাজ করবে না, তারা ভারতের দালালি করবে না ওই ফোর্সগুলোতে থেকে। তো যেহেতু দালালি করবে না, তারাও এইখানে আমাদের গোয়েন্দা সংস্থা এবং আমাদের ফোর্সগুলোতে ইনফ্লুয়েন্স তৈরি করে করে ওই সকল কর্মকর্তা অফিসার যারা আছেন তাদের চাকরিচ্যুত করবার ব্যবস্থা করেছেন। এই ধরনের ন্যাক্কারজনক কাজ, একটা স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে এই দেশের পক্ষে কাজ করবেন, অন্য দেশের দালালি করবেন না, সেজন্য চাকরিচ্যুত হইতে হয়েছে। এরকম জুলুমের শিকার হয়েছে শত শত অফিসার এই সামরিক বাহিনীগুলোতে। এবং বহু অফিসারকে আমরা দেখেছি, জেনেছি, যাদের সম্পর্কে কোনো কারণ নাই। সকালবেলা ঘুম থেকে উঠে রিপোর্ট করেছে, রিপোর্ট করার পর একটা কাগজ ধরায় দিচ্ছে, তোমার কাজ শেষ, বাসায় চলে যাও। এক কাপড়ে বের হয়ে চলে আসতে হয়েছে। তো এই সব মিলিয়ে আমরা বিভিন্ন কারণে সামরিক বাহিনীর কর্মকর্তাদের উপরে অসন্তুষ্ট। তারা গুম, খুন, গণহত্যা, আয়নাঘর, এরপরে এই সাম্প্রতিক সময় তাদের যে অংশগ্রহণ, ঠিকাদারি ব্যবসা, সব মিলায়ে যে মার্সেনারিতে পরিণত হয়েছে, এটার কারণে আমরা অসন্তুষ্ট। কিন্তু একইভাবে আমাদের দেশের মানুষদেরকে, নাগরিকদেরকে মাথায় রাখতে হবে, এখানেও কিন্তু শত শত হাজার হাজার মুসলিম অফিসার আছেন। এখনও অনেক অফিসার আছেন চাকরিতে আছে, পোস্টিং পাচ্ছে না। পোস্টিং পাচ্ছে, ডাম্পিং পোস্ট করে দিয়েছে এক জায়গাতে। পোস্টিং দিয়েছে, র্যাঙ্ক হচ্ছে না, প্রমোশন হচ্ছে না, লেফটেন্যান্ট কর্নেল বানায় ফালায় রাখছে। কর্নেল হচ্ছে তো কর্নেল হয়ে ফালায় রাখছে, আর প্রমোশন হচ্ছে না। কারণ তারা তাদের স্বচ্ছতা, আমানতদারিতা কম্প্রোমাইজ করছেন না। ব্রিলিয়ান্ট মেধাবী অফিসারদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে বিভিন্ন সূত্রে, শুধুমাত্র আওয়ামী দালাল, আওয়ামী পরিবারের যারা দালালি করবে, আত্মীয় স্বজন, তাদেরকে তারা প্রমোশন দিয়েছে, প্রমোশন করিয়েছে। তো সেই বাস্তবতায় আমরা মনে করেছি যে দেশের এই ক্রান্তিকালে, যেখানে একটা সংস্কারের আলোচনা চলতেছে, একটা নতুন বাংলাদেশ গড়বার প্রত্যয় নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। এটা তাদের নজরে দেয়া যে আপনারা এবং সেনাবাহিনীর নেতৃত্বে যারা আছেন, লিডারশিপ যারা আছেন, তাদেরকে অনুরোধ করছি আমরা যে এই মজলুম কর্মকর্তাদেরকে ফিরায় নিয়ে আসার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা আপনারা করবেন। প্রয়োজনে আপনারা একটা মিলিটারি ইনভেস্টিগেশন কমিশন করে দেন, কী প্রসেসে তাদেরকে ফিরায় নিয়ে আসবেন। এবং মনে রাখবেন, একটা এমন ক্রান্তিকাল চলছে যেখানে দালাল থেকে সেনাবাহিনী এবং সামরিক বাহিনীর প্রত্যেকটা সেকশনকে মুক্ত করা আশু জরুরি হয়ে গেছে। যাদেরকে, যে সকল হাজার হাজার অফিসারকে গত 16-17 বছরে অন্যায়ভাবে ডিসচার্জ করা হয়েছে, রিমুভ করা হয়েছে, তারা কিন্তু দেশপ্রেমিক, আমানতদার মানুষ, তারা জাতীয়তাবাদী মানুষ, তারা বাংলাদেশের পক্ষের মানুষ, তারা স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষের মানুষ। তাদেরকে ফিরায় নিয়ে আসেন, র্যাঙ্ক অ্যান্ড ফাইল দেন, তাদেরকে কমান্ডিং পোস্টে দেন, তাদেরকে দেশের স্বার্থে কাজে লাগান। এটাই বেস্ট টাইম এই সকল মজলুম অফিসারদেরকে ফিরায় নিয়ে এসে দেশের কাজে লাগানোর। আশু যত জলদি করা যায়, যে ফর্মে করা যায়, সেটার আবেদন এবং আহ্বান আমরা করছি। ধন্যবাদ।